লোকসভা ভোটের আগে ফের উঠেছে বাংলার শিল্পায়নের প্রসঙ্গ। বিরোধীরা এই নিয়ে সবসময় নানা অভিযোগ তুলেই থাকেন। তার জবাব দিতে গিয়ে মেদিনীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? বললেন, শিল্পের হাওয়া এখন বাংলায়, বাংলায় আর চাকরির অভাব হবে না। এমনিতেই মমতার চপ শিল্প আর মোদির পাকোড়া বেচে রোজগার নিয়ে আগে কম বিতর্ক হয়নি। এর মধ্যেই আবার সিঙ্গুরে শিল্প করতে আসা টাটাদের ক্ষতিপূরণ বাবদ 768 কোটি টাকা এবং তার সুদ সব মিলিয়ে প্রায় 1300 কোটি টাকা রাজ্যকে দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিট্রাল ট্রাইব্যুনাল। কিন্তু এসব চাপান উত্তরের বাইরে গুরুতর প্রশ্নটি হলো, সিঙ্গুর থেকে টাটাদের বিদায় করে কি পেলাম আমরা আর কি খোয়ালাম? এখন কি অবস্থা গুজরাটের সানন্দে? সিঙ্গুর থেকে যেখানে চলে গিয়েছে টাটারা, সেখানের মানুষ কি দেখছেন? আর আমাদের রাজ্যের শিল্পচিত্রটা এখন ঠিক কি রকম? অন্য বড় রাজ্যের সঙ্গে তুলনা করে দেখলে কি তার অবস্থান? এই প্রতিটি বিষয়ের তথ্য আপনাদের কাছে হাজির করব এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক ও শেয়ার করে আরো লোকের কাছে পৌঁছে দেবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসের পাশে দাঁড়িয়ে প্রাণপণে চোখের জল ধরে রাখার চেষ্টা করছিলেন এক তরুণী। পাশে থাকা কয়েকজন তরুণ সামলাচ্ছিলেন তাঁকে। ঘটনাটি 14 বছর আগের। টাটাদের ন্যানো কারখানা প্রায় তৈরি। গেটের সামনে মঞ্চ বেঁধে জমি ফেরতের দাবিতে আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেসওয়ে বন্ধ। দূরে গাড়ি রেখে আমরা সাংবাদিকরা রোজই সেই মঞ্চের সামনে যাই। এরকম এক দুপুরে মঞ্চের সামনে একটা শোরগোল দেখে এগিয়ে গেলাম। দেখা গেল কয়েকজন তরুণ তরুণী মঞ্চে উঠে কথা বলতে চাইছেন মমতার সঙ্গে। কি জন্য? তাদের বক্তব্য, তারা সল্ট লেকের সেক্টর 5-এর কয়েকটি আইটি সংস্থায় কাজ করেন। মঞ্চে উঠে তারা মমতাকে বলতে চান টাটাদের ন্যানো কারখানা যেন আটকানো না হয়। এই বিক্ষোভের ফলে টাটারা চলে গেলে বাংলার সর্বনাশ হবে। আর কোনোদিনও বাংলায় শিল্প করতে আসবেন না কোনো শিল্পপতি। বাঙালির ভবিষ্যতের কথা ভেবে এমন আত্মঘাতী পদক্ষেপ যেন মমতা না করেন। এরপর কি ঘটেছিল তার সবিস্তারে না বললেও চলে। বুদ্ধবাবু ও সিপিএম এর দালাল বলে ওই তরুণ তরুণীদের কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল ওই বিক্ষোভ স্থল থেকে। ওই ছেলে মেয়েরা অনেকবার বোঝাতে চেষ্টা করেছিলেন তারা কোনো রাজনীতি করেন না, বাংলার কথা ভেবেই তারা মমতার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চান। তাদের আশা ছিল বুঝিয়ে বললে মমতা হয়তো শুনবেন, এমন কোনো পথের কথা ভাববেন যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। কিন্তু তাদের কথায় কেউ কর্ণপাত করেননি, বরং তাদের উদ্দেশ্যে যেসব ভাষা ব্যবহার করা হয়েছিল তাতে কেঁদে ফেলেছিলেন কয়েকজন। অতীত থেকে ফিরে বরং এবার এখনকার সিঙ্গুরের কথায় আসা যাক। তৃণমূলের আন্দোলনের জেরে 2008 সালে সিঙ্গুর ছাড়ার সিদ্ধান্ত নেয় টাটারা। পরে নতুন সরকার ক্ষমতায় এসে আদালতের নির্দেশে অধিগ্রহণ করা জমি ফেরত দেয় চাষিদের। কিন্তু মুখ্যমন্ত্রীর বারংবার আশ্বাস সত্ত্বেও তা আজও পুরোপুরি চাষযোগ্য হয়নি। অধিকাংশ অংশ পড়ে রয়েছে বাতিল জমির চেহারা নিয়ে। কোনো উপায় না পেয়ে কয়েকজন কৃষক সিঙ্গুরের সেই 3 ফসলি জমিতে এখন মাছের ভেড়িও তৈরি করছেন। একে কি বলে আম ও ছালা দুটোই খোয়ানো? টাটা বিরোধী আন্দোলন করে এখন পস্তাচ্ছেন অনেকেই। গোটা রাজ্যের চাকরি না পাওয়া তরুণ প্রজন্ম তো বটেই, এখন সবাই একই কথা বলছেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে ভিডিও প্রতিবেদনটি করার পরে বহু দর্শক ফোন করে কমেন্ট বক্সে লিখে সেই বেদনার কথা জানিয়েছেন। টাটাদের কারখানা সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাটের সানন্দে নিয়ে যাওয়ার পরে সেখানের অবস্থাটা এখন ঠিক কি রকম? টাটা মোটরস জানিয়েছে সানন্দে তাদের লগ্নি আরো বাড়ানো হচ্ছে। এখন সেখানে তৈরি হচ্ছে টিয়াগো, পেট্রোল এবং ডিজেল ও বিদ্যুৎ চালিত গাড়ি। কিছুদিনের মধ্যেই তারা শুরু করবে দ্বিতীয় কারখানা। আর পাশাপাশি সিঙ্গুরের ভেড়ির চিত্র তো দেখছেন। একেই বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা। কিন্তু শুধু সিঙ্গুর কেন, আসুন এবার দেখে নেওয়া যাক আমাদের রাজ্যের
শিল্পচিত্রটি। ভাবের ঘরে চুরি করে লাভ নেই শাক দিয়ে মাছ ঢেকেও। বাস্তব হলো তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা এখনো পর্যন্ত কোনো বড় শিল্পেরই ফিতে কাটতে দেখিনি। অথচ তিনি ক্ষমতায় আসার সময় বলেছিলেন টাটারা চলে গেলেও রাজ্যের শিল্পের কোনো ঘাটতি হবে না। শিল্প আনতে বড় বড় সম্মেলন করা ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার বিদেশ সফরও সেরে ফেলেছেন। মুখ রাখতে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে স্পেনের মাটিতে শিল্প গড়ার ঘোষণাও করানো হয়েছে। এখন ভোটের আগে ফের শিল্পের হাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তব তথ্য কি বলছে? তথ্য দেখাচ্ছে এখনো পর্যন্ত সব উদ্যোগী সার। পশ্চিমবঙ্গ আছে সেই তিমিরেই। এবার আসা যাক সেই তিমির চিত্রে। কেন্দ্রীয় সরকারের সর্বশেষ শিল্প সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী দেশের শিল্প সমৃদ্ধ রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের ওই বার্ষিক শিল্প সমীক্ষার প্রাথমিক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তাতে বলা হচ্ছে 2019-20 আর্থিক বছরের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা 9,650টি। ওই কারখানাগুলিতে প্রায় 5,80,000 কর্মী কাজ করেন। এবার আসুন অন্য রাজ্যের দিকে তাকানো যাক। ওই একই সময় তামিলনাড়ুতে কারখানার সংখ্যা 38,000, কর্মী সংখ্যা 22 লক্ষ। গুজরাটে কারখানার সংখ্যা 28,000, কর্মী সংখ্যা 14 থেকে 15 লক্ষ। মহারাষ্ট্রে কারখানার সংখ্যা 25,000, কর্মী সংখ্যা 14 থেকে 15 লক্ষ। অতএব বোঝা যাচ্ছে কতটা এগিয়ে আমাদের বাংলা। ভোটারদের বোঝাতে রাজ্য সরকার অবশ্য বাংলায় প্রায়শই শিল্পায়নের গতির প্রসঙ্গ তোলে। দাবি করা হয় রাজ্যে দ্রুততম হারে শিল্পায়ন হচ্ছে, কিন্তু কেন্দ্রের পরিসংখ্যান সম্পূর্ণ অন্য তথ্য বলছে। কি রকম রাজ্যের শিল্পায়নের গতি? আসুন একটু চোখ রাখি সেই তথ্যে। সমীক্ষা অনুযায়ী 2018-19 সালে পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা ছিল 9,420টি। পরের বছর যা বেড়ে হয় 9,650টি। মানে এক বছরে মাত্র 230টি নতুন কারখানা হয়েছে। আর ওইসব কারখানায় মোট 28,000 নতুন চাকরি হয়েছে। এই আমাদের শিল্প বৃদ্ধির গতি। কিন্তু এই সময় অন্য রাজ্যে কি হয়েছে? তথ্য বলছে এই একই সময়ের মধ্যে তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটকে 700 থেকে 1,500 নতুন কারখানা গড়ে উঠেছে। আমাদের অনেক গুণ বেশি। কিন্তু রাজ্যের শিল্পের এমন বেহাল দশা কেন? এবার আসা যাক সেই প্রসঙ্গে। বিরোধীদের অভিযোগ জমি অধিগ্রহণের তিক্ত ইতিহাস, আইন শৃঙ্খলার সমস্যা আর পরিকাঠামোর অভাব এর মূল কারণ। পাশাপাশি কারখানা তৈরির সময় সিন্ডিকেট বাহিনীর অত্যাচারের ভয়ে অন্য রাজ্য বা ভিন দেশ থেকে কেউ এ রাজ্যে এসে কারখানা তৈরি করার কথা তেমনভাবে ভাবতেই পাচ্ছেন না। এটা দিনের আলোর মতো স্পষ্ট। বিরোধীদের অভিযোগ পশ্চিমবঙ্গের প্রতিকূল রাজনৈতিক পরিবেশ, অস্বচ্ছ প্রশাসন গত এক যুগে দেশের শিল্প মহলের কাছে একটি নেতিবাচক ধারণা তৈরি করে ফেলেছে। তাই পশ্চিমবঙ্গে কোনো শিল্প গড়তে চান না শিল্পপতিরা। বিশেষ করে টাটাদের সিঙ্গুর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা পশ্চিমবঙ্গের শিল্পচিত্রে শেষ পেরেকটি পুঁতে দিয়েছে, যার ফলে কোটি কোটি টাকা খরচ করে শিল্প বাণিজ্য সম্মেলন করা হলেও হাল বদলায়নি। রাজ্যের বিভিন্ন জেলার শিল্প তালুকগুলি আপাতত অন্ধকারাচ্ছন্ন। আর অর্থনীতিবিদদের একাংশের মতে জমি অধিগ্রহণ ও শিল্পনীতি নিয়ে কোনো সুনির্দিষ্ট অবস্থান না থাকায় রাজ্যের সমস্যা আরো বেড়েছে। বাংলার অর্থনীতির এই করুণ দশা রাজ্যের আমজনতার একটি বড় অংশই জানেন। 2011 সালে বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় রাজ্যে ঋণের পরিমাণ ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা। সর্বশেষ তথ্য অনুযায়ী তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে মাত্র 12 বছরে বাংলার সেই ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 6 লক্ষ কোটি টাকা। বিরোধীদের দাবি একজন শিশু পশ্চিমবঙ্গে ভূমিষ্ঠ হওয়ার পরে তার মাথায় ঋণের বোঝা চাপবে 50,000 টাকা। শিল্প না এলে যে চিত্র আরো খারাপ হতে থাকবে তা বোঝার জন্য কোনো অর্থনীতির পণ্ডিত হতে হবে না। আর ব্যবসা বাণিজ্য কলকারখানা না থাকলে কাজের সুযোগও আসবে না। ঠিক যে কারণে এই রাজ্যের মেধাবী তরুণ তরুণীরা বাইরের রাজ্যে
কাজের খোঁজে যেতে বাধ্য হচ্ছেন। বেঙ্গালুরু থেকে গুরুগ্রাম সর্বত্র বাংলার শিক্ষিত প্রজন্মের উপস্থিতি সেই কথাই বলে। আমাদের প্রায় প্রত্যেক পরিবারের শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি করছেন ভিন রাজ্যে। কলকাতা ক্রমশ হয়ে পড়ছে বৃদ্ধাশ্রম। সন্তানকে দূরে রাখার পাষাণ জগদ্দল পাথরের মতো চেপে বসেছে আমাদের সমাজে। আবার করোনার সময় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একেবারে আর্থিকভাবে দুর্বল অংশের মানুষদেরও দিনমজুরির কাজের জন্য যেতে হচ্ছে ভিন রাজ্যে। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা হাওড়া স্টেশনে গিয়ে গুজরাট, মহারাষ্ট্র বা যে কোনো দক্ষিণ ভারতগামী দূরপাল্লার ট্রেনের দিকে তাকালেই চলবে। পরিস্থিতির কি বদল আসবে, নাকি আরো অন্ধকারের গর্ভে তলিয়ে যাব আমরা? আপনি কি বলেন? আপনার সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন। এরকম আরো ভিডিও পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।